বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে কবে? এ প্রশ্নের এক উত্তর দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। অধিকৃত পশ্চিম তীরে দাঁড়িয়ে তিনি সরাসরি বলেছেন, যুদ্ধ বন্ধ হবে তখনই যখন ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যাবে। ফিলিস্তিনিদের উৎখাত করে গোটা ভূখণ্ড দখল করার এই জায়নবাদী চক্রান্তে শুরু হয়েছিল 100 বছরের বেশি সময় আগে। চলুন সেদিকে একবার ফিরে দেখা যাক। 1890 সালে জায়নিজম বা জায়নবাদ শব্দটির প্রবর্তন করেন অস্ট্রীয় লেখক নাথান বারনবুম। 1897 সালে সুইজারল্যান্ডে প্রথম জায়নবাদী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইহুদি ধর্মগ্রন্থ হিব্রু বাইবেলের আশ্রয় নিয়ে এক কল্পকাহিনী ফাঁদেন তারা। হিব্রু বাইবেল তানাখ অনুসারে নবী আব্রাহামের বংশধরদের জন্য এক পুণ্যভূমির প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বর, যার অবস্থান আজকের ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে। ইহুদিদের বিশ্বাস তারা ঈশ্বরের মনোনীত সেই জাতি। 2000 বছরেরও আগে এই ভূমি থেকেই তাদের উৎখাত করে রোমানরা। এরপরে ভূখণ্ডে ফিলিস্তিনিরা থাকতে শুরু করলেও জায়নবাদীরা তাদের কখনোই এই ভূমির মানুষ, এমনকি কোনো মানব সম্প্রদায় বলেও মনে করেনি। তাদের মতে এই ভূমি মনুষ্যহীন। আর ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতেই ইহুদিদের নিজস্ব রাষ্ট্র গড়ে তোলার দাবিতে জাতীয় আন্দোলন শুরু করে জায়নবাদীরা। 1516 সাল থেকে 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হলে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। তখনকার ফিলিস্তিনের 90% বা তার বেশি ছিল আরব, আর ছিল কিছু ইহুদি ও খ্রিস্টান অধিবাসী। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর 1917 সালে জায়নবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে এক চিঠি দিয়ে জানান, ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি গড়তে যা কিছু দরকার সব কিছুই করা হবে। এই বেলফোর ঘোষণা ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। 1922 সালে লিগ অফ নেশনসের কাছ থেকে অখণ্ড ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট পায় ব্রিটিশ রাজ। ফলে ইউরোপ সহ অন্যান্য অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে আসতে থাকে, আর স্থানীয় আরবদের মধ্যে দেখা দেয় অসন্তোষ আর সংঘাত। 1933 সালে ফিলিস্তিনিদের বড় ধরনের বিক্ষোভ কঠোর হাতে দমন করে ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইউরোপে প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করে নাৎসি বাহিনী। সে সময় অনেক ইহুদি পালিয়ে ফিলিস্তিনে যান। 1942 সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জায়নবাদী সম্মেলনে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গৃহীত হয়। বিশ্বযুদ্ধ শেষে ইহুদিদের প্রতি সহানুভূতিকে ব্যবহার করে ফিলিস্তিনে ইহুদিদের নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠার যুক্তি জোরালোভাবে তুলে ধরা হয়। ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। 1947 সালের 29 নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এর 55% ইহুদিদের আর ফিলিস্তিনি আরবদের জন্য মাত্র 45%। এ পরিকল্পনা ইহুদিরা মেনে নিলেও প্রত্যাখ্যান করে আরবরা। নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের তাড়াতে ডেভিড বেন গুরিয়ানের নেতৃত্বে প্ল্যান ডি নামের এক ছক কাটে জায়নবাদীরা। উদ্দেশ্য হত্যা, ধর্ষণ, লুটপাট ও সন্ত্রাসের মাধ্যমে আরবদের বিতাড়িত করা। এই লক্ষ্য বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি সশস্ত্র সংগঠনগুলো। ইহুদিদের হামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের শিকার হয়ে ফিলিস্তিনিরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। 1948 সালের 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসন শেষ হতেই স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন বেন গুরিয়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেন, আর ফিলিস্তিনিদের ওপর নেমে আসে আল নাকবা বা মহা বিপর্যয়। 1948 সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময়ে অন্তত 7 লাখ ফিলিস্তিনি শরণার্থী হন। তারা আশেপাশের আরব দেশগুলোতে আশ্রয় নেন, কখনোই আর নিজ ভূখণ্ডে ফিরতে পারেননি। অন্যদিকে যারা ফিলিস্তিনে রয়ে গেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ইসরায়েলি জুলুম, সন্ত্রাস আর হত্যাযজ্ঞের মধ্যে জীবন পার করতে হচ্ছে। 77 বছরের 4টি যুদ্ধে আরবরা পরাজিত হলে নিজ ভূখণ্ডে আরও কোণঠাসা হয়ে পড়তে থাকেন ফিলিস্তিনিরা। আর এভাবেই অমানবিকতাকে যেন স্বাভাবিকতার পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েল।
2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল নির্বিচার হামলায় 52,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে, যেন পৃথিবীর বুকেই জেগে উঠেছে এক নরক। এরই মধ্যে ফেব্রুয়ারিতে গাজা নিয়ে এক বিস্ময়কর পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিনিদের অন্য কোথাও পাঠিয়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার প্রশংসা করেন, আর এখন স্থায়ীভাবে গাজা দখলের পায়তারা করছে ইসরায়েল, আরও বাড়াতে চাইছে সামরিক অভিযানের পরিসর। সেই বহু বছর আগে শুরু হওয়া ইসরায়েলি জুলুম, বর্বরতা আর দখলদারির মুখে নিজ জন্মভূমিতেই যেন পরবাসী ফিলিস্তিনিরা। আজও শেষ হয়নি তাদের আল নাকবা। আপনি কি মনে করেন ইসরায়েল খাদ্য সাহায্য, চিকিৎসা সাহায্য, সামরিক সাহায্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে? আমার কোনো সন্দেহ নেই যে গত 19 মাসে, বিশেষ করে গত 2 মাসে আমরা এটাই প্রত্যক্ষ করেছি। এটা কি যুদ্ধাপরাধ? এটা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। এটা আইসিজে বা আন্তর্জাতিক বিচার আদালত নির্ধারণ করবে, আমি না। নেতানিয়াহুর এই দাবি সম্পর্কে কি বলবেন যে গাজায় প্রচুর খাবার ছিল? আপনি কি বলছেন তিনি মিথ্যা বলছেন? এটি আবারও একটি বৃহত্তর বর্ণনার অংশ। স্পষ্টতই যে কোনো সাহায্য কার্যক্রম ব্যাহত হওয়া উদ্বেগের বিষয়। তবে আমি আপনাকে যা বলতে পারি তা হলো, যখনই যুদ্ধের সময় জাতিসংঘের কোনো সংস্থা খাদ্য বিতরণ করছে, যখন সরাসরি মানুষের মধ্যে খাদ্য বিতরণ করছে যাদের চাহিদা রয়েছে, তখন আমরা সেই চাহিদাগুলি মূল্যায়ন করেছি। ইসরায়েলিরা বলছে যে হামাসের অনুপ্রবেশের কারণে গাজায় আপনাদের কার্যক্রম হতাশাজনকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি UNRWAর কিছু কর্মী 7 অক্টোবরের হামলা হত্যাকাণ্ডেও অংশ নিয়েছিল। আমরা ইসরায়েল থেকে শত শত অভিযোগ পাচ্ছি। প্রতিবারই একটি নিয়মনীতি ভিত্তিক সংস্থা হিসেবে আমরা যখন এর তথ্য প্রমাণ চাইছি, আমরা কখনোই তা পাচ্ছি না। ব্যক্তিবিশেষের প্রমাণের ভিত্তিতে ইসরায়েলি সরকারের ওয়েবসাইটে 73 পৃষ্ঠার একটি PDF ফাইলের লিঙ্ক রয়েছে, যেখানে কিছু নাম, পরিচয়পত্র, ছবি, নথি রয়েছে যা তারা গাজায় পেয়েছে বলে জানাচ্ছে। তারা বলছে যে এগুলো পুরোপুরি প্রমাণ করে যে UNRWAতে হামাসের অনুপ্রবেশ ঘটেছে। জাতিসংঘ ইসরায়েলকে বারবার অনুরোধ করেছে, দয়া করে এইসব তথ্য শেয়ার করুন। আজ পর্যন্ত আমরা ইসরায়েল সরকারের কাছ থেকে কোনো তথ্য পাইনি। কেবলমাত্র 7 অক্টোবরের হত্যাকাণ্ডের সময় জড়িত সন্দেহভাজন 19 জন কর্মী ছাড়া। সংস্থাটি 19 জন কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যদিও তার কোনো প্রমাণ ছিল না। তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে, এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরো শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখলো গাজা আরো শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরো নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে।
তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ। যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি, তারা 600টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যায় বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকায় টালমাটাল। দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন IRGC প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকা ভাবে না নেয়। 600 ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। উল্লেখযোগ্যভাবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথে সাম্প্রতিক সময়ে প্রায় 2000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এক আলোড়ন তোলে। এই সিদ্ধান্ত শুধুই একক ঘটনা নয়, এটি এক ধারাবাহিক প্রবণতা যেখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স খাতের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সিলিকন ভ্যালির 2/3 প্রযুক্তি কর্মী বিদেশে জন্মগ্রহণ করেছেন। AI ক্ষেত্রে যুক্তরাষ্ট্র 15 বছর ধরে বিদেশি প্রতিভা আকর্ষণ করছে, কিন্তু 2025 সালের শুরুতে সেই প্রবণতা বিপরীতমুখী হচ্ছে। সেমাফোরের মতে এই প্রথমবারের মতো AI প্রতিভা আগমন ও প্রস্থান সমান হয়ে দাঁড়িয়েছে। এটি প্রতীকীভাবে নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র এখন আর প্রতিভা ধরে রাখতে পারছে না। 2025 সালের 5 মে প্যারিসের ঐতিহ্যবাহী সোরবন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের সম্মেলন, যেখানে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। এই সম্মেলন মূলত যুক্তরাষ্ট্র থেকে প্রতিভাবান বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকদের ইউরোপে টানার কৌশলগত রূপরেখা নির্ধারণের লক্ষ্যে আয়োজন করা হয়। সম্মেলনে ঘোষণা দেওয়া হয় একটি বড় তহবিল গঠনের, প্রাথমিকভাবে যার পরিমাণ ধরা হয়েছে $556 মিলিয়ন। ভবিষ্যতে এই বিজ্ঞান ও প্রযুক্তি তহবিল $20 বিলিয়ন উন্নীত হতে পারে। এই তহবিল ব্যবহার করে ইউরোপে গবেষণার পরিবেশ আরো উন্নত করা হবে, আধুনিক যন্ত্রপাতি কেনা হবে এবং বিজ্ঞানীদের জন্য উচ্চ বেতন ও দ্রুত অভিবাসন সুবিধা নিশ্চিত করা হবে। এমনকি যুক্তরাষ্ট্রে কর্মরত বিজ্ঞানীদের ইউরোপে এনে নতুন গবেষণা প্রকল্পে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সম্মেলনে ম্যাক্রো স্পষ্ট ভাষায় বলেন, আমেরিকার প্রতিভা যখন নিজ দেশেই অবাঞ্ছিত, ইউরোপ তখন হাত বাড়াতে দ্বিধা করবে না।
তার এই বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেধাবী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এসে কাজ করতে পারবেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে। ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন বলেন, আমরা ইউরোপকে উদ্ভাবনের কেন্দ্র বানাতে চাই। বিশ্বের প্রতিভারা যেন এখানে এসে নতুন যুগ গড়ে তোলেন, তার জন্য আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্রে উদ্ভাবনী খাতে একের পর এক বিধিনিষেধ, গবেষণা তহবিলে সংকোচন এবং অভিবাসন নীতির কড়াকড়ি। এই সংকটজনক প্রেক্ষাপটে বিশ্বের প্রযুক্তিগত প্রতিভাদের জন্য ক্রমেই চ্যালেঞ্জের পরিবেশ তৈরি করেছে। আর ঠিক এই সময়েই ইউরোপীয় ইউনিয়ন নিয়ে এসেছে এক কৌশলগত প্রস্তাব, ব্লু ইয়েলো কার্ড বা নীল হলুদ কার্ড। এটি কেবল একটি নতুন অভিবাসন ব্যবস্থা নয়, বরং ইউরোপের পক্ষ থেকে ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধের মাঠে একটি সুস্পষ্ট ঘুঁটিচাল। এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের বঞ্চিত মেধাবীদের ইউরোপে নিয়ে আসা এবং ইউরোপীয় বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে বিশ্বমানের নেতৃত্বে উন্নীত করা। ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী নীল হলুদ কার্ড এমন এক অভিবাসন পদ্ধতি যা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, বৈধ ভিসাধারী ও স্টিম খাতের কর্মীদের জন্য সহজতরভাবে ইউরোপে কাজ ও বসবাসের সুযোগ দেবে। এই কার্ডের মূল কাঠামো খুবই বাস্তবসম্মত। একজন প্রার্থীকে থাকতে হবে অন্তত স্নাতক ডিগ্রি, নিজের নামে কমপক্ষে 50,000 মার্কিন ডলারের মূলধন এবং একটি ইউরোপীয় গবেষণা সংস্থায় চাকরির অফার অথবা নতুন কোনো উদ্ভাবনী প্রকল্পের পরিকল্পনা। এই তিনটি শর্ত পূরণ করলেই তিনি 2029 সাল পর্যন্ত ইউরোপে বৈধভাবে বসবাস, কাজ ও গবেষণার পূর্ণ অধিকার পাবেন। ইউরোপের উচ্চমানের জনকল্যাণ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, কর্মজীবনের ভারসাম্য এবং শিক্ষা অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকাংশে উন্নত ও মানবিক। ফলে একবার ইউরোপে অভিবাসিত হলে প্রতিভাবানরা সেখানেই দীর্ঘস্থায়ী হবেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক হেলেন ম্যাকফার্লেন বলেন, যুক্তরাষ্ট্রে গবেষকদের অনেক সময় বছরে 3-4 বার ভিসা নবায়নের জন্য লাইন ধরতে হয়। ইউরোপে যদি তারা 5 বছর নিশ্চিন্তে গবেষণা করতে পারেন, তবে সেটা তাদের জন্য উদ্ভাবন ক্ষমতাকেই বাড়িয়ে দেয়। এর পাশাপাশি ইউরোপীয় সমাজ আরো বৈচিত্র্যময় ও উদারমনস্ক হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করছেন বহু নীতি নির্ধারক। বহু বিদেশি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ ইউরোপে শুধু কাজ করতে নয়, স্থায়ীভাবে বসবাস করতেও আগ্রহী। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিবাসন নীতি বর্তমানে ভয় ও রাজনৈতিক উত্তেজনার এক চোরাবালিতে আটকে আছে। ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, ইরান, নাইজেরিয়া এমনকি ইউক্রেন থেকে আগত মেধাবী গবেষকদের আশ্রয় দেবেন না, সেটা ভাবাটা অস্বাভাবিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি একসময় মাইক্রোসফটে কাজ করতেন, তিনি বলেন, আমেরিকায় আমি গবেষণার চেয়ে ভিসা রিনিউ করার টেনশনে বেশি থাকি। জার্মানিতে আমার বন্ধু গবেষণা শেষ করে স্টার্টআপ শুরু করেছে, ওকে দেখেই এখন ইউরোপে পাড়ি দেওয়ার চিন্তা করছি। ব্রিটেন ইতোমধ্যেই এআই, জীববিজ্ঞান ও সাইবারজনিত নিরাপত্তা খাতে গ্লোবাল ট্যালেন্ট ভিসা চালু করেছে। জার্মানি অ্যাক্সেলারেটেড রিসার্চ পারমিট দিচ্ছে। ফ্রান্স নতুন এক স্টার্টআপ ভিসা চালু করতে যাচ্ছে। এইসব পদক্ষেপ ইউরোপকে প্রতিযোগিতামূলক বানাচ্ছে। যেখানে ইউরোপ মেধা আমদানির চেষ্টায় ব্যস্ত, সেখানে চীন, ভারত ও রাশিয়া নিজের দেশের মেধা ধরে রাখতে ও বিদেশি গবেষক টানতে নিরন্তর চেষ্টায় আছে। চীন নতুন ভিজিটিং স্কলার প্রোগ্রাম চালু করেছে, যেখানে বিদেশি গবেষকরা উচ্চ বেতনে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে পারছেন। ভারত তার গঙ্গায়ন ও চান্দ্রায়নের মাধ্যমে মহাকাশ গবেষণায় দেশীয় প্রতিভাকে ফিরিয়ে আনছে। তবু পশ্চিমা জীবনযাত্রার আকর্ষণ,
পরিবহন, ভাষাগত সুবিধা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ইউরোপকে এগিয়ে রাখে। বিশেষ করে আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এই প্রতিভা বিপ্লবকে আরও ত্বরান্বিত করছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে মঙ্গলবার আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইসরায়েলের উপর আরোপ করা ফ্লাইট বিধিনিষেধের মাত্রা দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন তারা। সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইয়াফা এলাকার বেন গুরিয়ন বিমানবন্দর নামে পরিচিত লর্ড বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট। বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্য সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে। হামলার পর লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন এবং প্রায় 1 ঘন্টা বিমান ওঠা নামা বন্ধ ছিল। ইয়েমেনি বাহিনী বলেছে, এই হামলার মাধ্যমে ইসরায়েলি বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার উপর আরোপ করা বিধিনিষেধ আরও জোরালো হলো। একটি পরিষ্কার বার্তা পৌঁছালো যে যারা এখনও ইসরায়েলে ফ্লাইট পরিচালনা করছেন তাদের অবশ্যই তা বন্ধ করা উচিত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ এবং উপত্যকা থেকে নির্মম অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলে জানান তারা। ইয়েমেনি বাহিনীর এক বিবৃতির আগে ইসরায়েল জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আসা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। জেরুজালেম, তেল আবিব ও নেতানিয়া সহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী যখন ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য তৎপর ছিল তখন তাৎক্ষণিকভাবে বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে রানওয়েতে আতঙ্কিত যাত্রীরা ছুটোছুটি করতে থাকেন। তেল আবিবের বসতি স্থাপনকারীরা দ্রুত আশ্রয় কেন্দ্রগুলোর দিকে যাওয়ার জন্য হুড়োহুড়ি করেন। সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে মাটির নিচে শঙ্কিত ইসরায়েলিদের গাদাগাদি করে অবস্থান করার দৃশ্য দেখা গেছে। এমন সময় এই হামলা হলো যখন ইয়েমেনের প্রতিবেশী দেশ সৌদি আরবে বক্তব্য দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সাংবাদিক অমিত সেগাল এই হামলার প্রতিক্রিয়ায় বলেন, ট্রাম্পের মাথার উপর দিয়ে এসে আঘাত হানল আরও একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, ইসরায়েলের ইসদুত, আসকালান, সদেরত এবং গাজার পার্শ্ববর্তী ইহুদি বসতিগুলোতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। ব্রিগেডসের রকেট ইউনিট জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। একই দিন ফ্রন্ট লাইনগুলো থেকে ফিরে এসে প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা জানান, হালকা অস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের সঙ্গে লড়াই করেছেন। এতে ইসরায়েলের ব্যাগার শ্রেণীর একটি সামরিক যানের চালক নিহত হন। তারা জানান, গাজা সিটির পূর্বে আল সুজাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। আগের দিন সোমবার আল কুদস ব্রিগেডস জানায়, গাজা সিটির আকাশ থেকে তারা ইসরায়েলের একটি সুপার হেরন ড্রোন ভূপাতিত করেছেন। সাম্প্রতিক সময়ে দখলদার বাহিনীর উপর প্রতিরোধ হামলার তীব্রতা বেড়েছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফিলিস্তিনে নজিরবিহীনভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আক্রমণ বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর দাবি জানান তিনি। বাকাই মঙ্গলবার সকালে গাজা উপত্যকার জাবালিয়া ও খান ইউনুসে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে ইহুদিবাদী নৃশংসতার তীব্র নিন্দা জানান। এই হামলায় শিশু সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। বাকাই বলেন, গাজায় ইসরায়েল গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং মৌলিক নিয়ম নীতিতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক আদালতগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন হওয়া উচিত। সিরিয়া, লেবানন, ইয়েমেন সহ এই অঞ্চলের বিভিন্ন দেশে ইহুদিবাদী হামলা ও দখলদারি বন্ধে পদক্ষেপ গ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর থেকে বুধবার সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 51 জন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও 30 জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরই উত্তর গাজায় হামলা চালায় ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে এই গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 52,908 জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়া আহত হয়েছেন আরও 1,19,721 জন। জাতিসংঘের তথ্য বলছে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করে গাজায় ত্রাণ বিতরণের যে উদ্যোগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি উপত্যকাটি থেকে 2 মাস ধরে চলমান টানা অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশ তিনটি। সৌদি সফরের সময় মঙ্গলবার ট্রাম্প বলেছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব গাজায় সংঘাত বন্ধের জন্য কাজ করছেন, কিন্তু একই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এমন কোনো পরিস্থিতি আসবে না যে কারণে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছে। মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সৌদি মার্কিন বিনিয়োগে ফোরামে এসব চুক্তি হয়। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব। এসব চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মঙ্গলবার $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1000 বিলিয়ন উন্নীত হবে। মধ্যপ্রাচ্যে 3 দিনের সফরের প্রথম দিনে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানান মোহাম্মদ বিন সালমান। এরপর দুজন প্রাথমিক বৈঠক করেন। হোয়াইট হাউস বলছে এদিন সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে $142 বিলিয়ন অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট 5টি খাত রয়েছে। সেগুলো হলো বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থল বাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির আওতায় সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া সৌদি আরবের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সামরিক চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করা হবে। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব একটি চমৎকার জায়গা, এখানে চমৎকার মানুষ বসবাস করেন। সৌদি আরব সফর শেষে বুধবার কাতার গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান থেকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলে না গেলেও মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরের সময় বৃহস্পতিবার তুরস্কে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তার ভাষ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত মস্কো ও কিয়েভের বৈঠকে অংশ নিতে পারেন তিনি। গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে এই যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, ভারত যেন অতীতের মুসলিম শাসকদের দয়া ও সহানুভূতির কথা স্মরণ করে। এক বিবৃতিতে তিনি আগ্রাসীদের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য পাকিস্তানকে অভিনন্দন জানান। স্পষ্টভাবে ভারতকে আগ্রাসী হিসেবে উল্লেখ করেন তিনি। গ্র্যান্ড মুফতি বলেন, আমরা আশা করি পাকিস্তান দৃঢ়তা ও শক্তিমত্তার সঙ্গে তাদের নিপীড়িত মুসলিম ভাইদের, বিশেষ করে পবিত্র আল আকসার পাশে থাকবে। তিনি বলেন, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন মুসলিমদের বিরুদ্ধে তাদের শত্রুতার মনোভাব পরিহার করেন এবং স্মরণ করেন যে অতীতে ভারতের মুসলিম শাসকরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি দয়া ও সহনশীলতা দিয়ে শাসন করেছিলেন। এর আগে ওমান সরকার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায়। উভয় দেশের সঙ্গে ওমানের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ওমান পাকিস্তানের সঙ্গে সামুদ্রিক সীমান্ত ভাগাভাগি করে। পাকিস্তানের আকাশে যখন যুদ্ধের সাইরেন বেজে উঠেছিল, তখন এক নারীর সাহসিকতা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছিল। ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে দেশটির আকাশ রানী হিসেবে আত্মপ্রকাশ করেন এই নারী। নাম আয়েশা ফারুক। কে এই আয়েশা? তার জীবনের প্রস্তুতি বা কেমন ছিল যুদ্ধ জয়ের জন্য? বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। 7 মে রাত
চারদিকে গভীর নিস্তব্ধতা, আর তখনই ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। রানার সিগন্যালে জ্বলছে লাল বাতি। পাকিস্তানের আকাশে ঢুকে পড়েছে ভারতের যুদ্ধ বিমান রাফাল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। হাই অ্যালার্ট বেজে ওঠে সামরিক ঘাঁটিগুলোতে। আকাশপথে উত্তেজনার আগুন আর মাটিতে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে পুরো পাক জাতি। পাকিস্তান জুড়ে যখন এই অবস্থা, তখন সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ককপিটে বসা এক নারী, স্কোয়াড্রন লিডার আয়েশা। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। স্কোয়াড্রন লিডার আয়েশা ঠান্ডা মাথায় চোখ রেখেছিলেন স্ক্রিনে। নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ডো লক অন টার্গেট। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জেট-এনসি বিমানের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ভারতীয় রাফাল যুদ্ধ বিমানটি। রাফাল বিস্ফোরিত হয় মাঝ আকাশে। ভারতের $288 মিলিয়ন রাফালকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের এই নারী পাইলট আয়েশা। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে। আয়েশা সেই পাইলট, পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন। 37 বছরের আয়েশা ফারুকের জন্ম পাকিস্তানের বহওয়ালপুরের এক সাধারণ পরিবারে। বাবার মৃত্যুর পর মা তাকে এবং তার বোনকে একাই বড় করেছেন। 2013 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান। তার হাতে থাকা জেট-এনসি থান্ডার চীনের সহায়তায় তৈরি একটি যুদ্ধ বিমান, যার ক্ষমতা রাফালের সঙ্গে টক্কর দেওয়ার মতো। সীমান্তে উত্তেজনার মাঝে আয়েশার নেতৃত্বে চালানো এ মিশন তাকে পাকিস্তানের ওয়ান হিরো বানিয়েছে। রাওয়ালপিন্ডির রাস্তায় তার নাম এখন গানের মতো গাওয়া হচ্ছে। তার এই কৃতিত্ব শুধু একটি সামরিক বিজয় নয়, এটি একটি প্রতীক। একটি পুরুষ প্রধান সমাজে যেখানে নারীরা প্রায় পিছনে থাকে, আয়েশা প্রমাণ করেছেন যে আকাশে তার দক্ষতা কারো চেয়ে কম নয়। তার PL-5 ক্ষেপণাস্ত্র কেবল রাফালকে ধ্বংস করেনি, ভারতের অহংকারকেও চূর্ণ করেছে। এই গল্প শুধু একটি বিমান ধ্বংসের নয়, এটি একটি নারীর সাহস আর রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প, যা দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে নতুন নাটক রচনা করেছে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের বিরুদ্ধে ওঠা গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন কোনো প্রকার কার্যক্রম চালাতে পারবে না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গটি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও। প্রশ্ন করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে দলটির রাজনৈতিক পরিচয় কার্যত মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণের পথও রুদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মাইকেল পিগট বলেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে। আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা সব দেশের, তার মধ্যে বাংলাদেশে রয়েছে, তাদের প্রতি আহ্বান জানাই মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন সবার জন্য রক্ষা করা হয়। আরেক প্রশ্নের জবাবে মার্কিন ওই কর্মকর্তা বলেন, আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে 50 বছরের বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দিয়ে আসছি।
আমরা এই অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী এবং এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও কাজ করে যাচ্ছি। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর ৩৭ বছর বয়সী ক্যারিশম্যাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে গত কয়েক বছরে আফ্রিকা ও আফ্রিকার বাইরের অনেক দেশের মানুষের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছেন। এই সেনাশাসকের লক্ষ্য বুর্কিনা ফাসোকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের প্রভাব থেকে মুক্ত করা। তার সমর্থকরা তাকে আফ্রিকার চে গুয়েভারা নামে পরিচিত বুর্কিনা ফাসোর মার্কসিস্ট বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে মনে করেন। বুর্কিনা ফাসো বা পার্শ্ববর্তী মালি ও নাইজারের মতো দেশ ছাড়াও আফ্রিকার অনেক দেশের মানুষের মধ্যেই ইব্রাহিম ট্রায়োরের চিন্তাধারা বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ট্রায়োরের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তার জনপ্রিয়তার বড় একটি কারণ। আফ্রিকানদের কাছে তিনি প্রথম জনপ্রিয়তা পান যখন ২০২৩ সালে রাশিয়া আফ্রিকা সামিটে তিনি বক্তব্য দেন। সে সময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতুলের মতো নাচা বন্ধ করুন। তার ওই বক্তব্য সে সময় রাশিয়ার গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করা হয়েছিল। ট্রায়োরেকে পুরো আফ্রিকান নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনা অভ্যুত্থানে ২০২২ সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রায়োরের সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সাথে সম্পর্ক শক্তিশালী করেছে। আফ্রিকার চে গুয়েভারা হিসেবে খ্যাত থমাস সাঙ্কারা ১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে অভ্যুত্থানের মাধ্যমে বুর্কিনা ফাসোর ক্ষমতায় এসেছিলেন। ৪ বছর পর আরেকটি অভ্যুত্থানে তিনি নিহত হন এবং আবারও বুর্কিনা ফাসো ফ্রান্সের রাজনৈতিক বলয়ের অধীনে ফিরে যায়। ২০২২ সালে ইব্রাহিম ট্রায়োরে ক্ষমতা দখল করার আগ পর্যন্ত ওই বলয়ের অধীনেই ছিল বুর্কিনা ফাসো। ফ্রান্সের প্রভাব থেকে বের হয়ে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি করা ছিল ইব্রাহিম ট্রায়োরের জান্তা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করায় বুর্কিনা ফাসোর অর্থনীতিও গত কয়েক বছরে শক্তিশালী হয়েছে। এছাড়া বুর্কিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছে মিস্টার ট্রায়োরের সেনা সরকার। ইব্রাহিম ট্রায়োরের জনপ্রিয়তার পেছনে এই বিষয়গুলো বড় ভূমিকা রেখেছে। তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে তা জানা অসম্ভব হলেও তার সাথে মালি ও নাইজারের নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন। আফ্রিকার আরও কয়েকটি দেশও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। গবেষকদের অনেকে মনে করেন ইব্রাহিম ট্রায়োরে তার রাজনৈতিক বিরোধীদের দমনের নীতি অনুসরণ না করে শান্তি, নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিলে আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসেবে তিনি বিবেচিত হতে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।